এদিকে শেখ হাসিনার মতোই কপাল পুড়ল ডক্টর ইউনূসেরও। রাতেও চলছে ভয়ানক ধাওয়া পাল্টা ধাওয়া। এইমাত্র পুলিশের ব্যারিকেড ভেঙে ডক্টর ইউনূসের বাসভবন দখল করল শিক্ষার্থীরা। ডক্টর ইউনূসের ডেডলাইন ঘোষণা দিয়ে চালিয়ে যাচ্ছে অ্যাকশন। রাতেই বিদায় ঘণ্টা বাজিয়ে দিতে পারে ডক্টর ইউনূসের। সেনাবাহিনীর গাড়ি থেকে অ্যাকশন। সেফ এক্সিট নিয়ে পাকিস্তান যাচ্ছে ডক্টর ইউনূস সহ 4 উপদেষ্টা। নির্বাচনের আগেই পালানোর নীল নকশা ফাঁস সরকারের। সারা দিনভর ভয়াবহ সংঘর্ষের পর ছাত্ররা এবার মাগরিবের পর যমুনা ঘেরাও করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করানোর বাধ্যতামূলক এই দাবিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, রণক্ষেত্রে পরিণত হয়েছে ছাত্রলীগ এবং যুবলীগ। পড়া ঢাকা ঘেরাও করে শেখ হাসিনাকে রাতের মধ্যেই দেশে আনবে। আসুন ভয়ঙ্কর তথ্যগুলো জেনে আসি। এখন অবস্থান করছি 2 নম্বর গেট এলাকায়। আজকে প্রকৌশলীর যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা ঢাকায় আজকে যে কর্মসূচি করেছে সেখানে তাদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে চট্টগ্রামের যে চুয়েটের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই 2 নম্বর গেটে এখানে অবস্থান নিয়েছেন। তারা এখন থেকে প্রায় ঘণ্টাখানেক আগে এখানে অবস্থান নিয়ে এখানে যে সড়ক অবরোধ করে রেখেছেন এবং সড়ক অবরোধ করার পরে চারিদিকে আসলে এখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা এখানে অবস্থান নিয়ে আন্দোলন করছেন, তারা এখানে প্রতিবাদ করছেন, তাদের যে দাবি দেওয়া সেগুলো আসলে তারা এখানে তুলে ধরছেন। তাদের মূল যেই কথাটি হচ্ছে যে আজ তারা যে 3 দফা দাবিতে আসলে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল, সেটি শান্তিপূর্ণ আন্দোলন ছিল এবং সেই শান্তিপূর্ণ আন্দোলন আজকে সকালবেলা আজকে দুপুরে সেই শান্তিপূর্ণ আন্দোলনের উপর তাদের উপর হামলা করা হয়। সেক্ষেত্রে তাদের যে দাবি তারা যে দাবি করছেন যে তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায় এবং সেই হামলার কারণে তারা এখন যেটি এখানে এসে প্রতিবাদ করছেন এবং যারা এর সাথে জড়িত রয়েছে তাদের বিচারের দাবিটা করছেন এবং তারা এখানে পাশাপাশি তাদের যে কর্মসূচি সেগুলো যাতে গতিবেগ মেনে নেওয়া হয় সেই জন্য তারা আসলে দাবি জানাচ্ছেন। এখন আমরা আসলে যেটা দেখছি তারা আসলে ওই যে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকারের তারা আসলে গায়েবানা জানাজা তারা আসলে এখানে তারা অনুষ্ঠিত হচ্ছে আর সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি। তারা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের গায়েবানা জানাজা সেটি কিন্তু তারা করছেন। তারা তাদের যে দাবি যে তারা এই প্রকৌশলী শিক্ষার্থীরা তারা দাবি করছেন যে অন্তর্বর্তী সরকার এখানে তাদের যে দায়িত্ব সেটি আসলে ঠিকমতো পালন করতে পারছে না। তাদেরকে যে অভিযোগ সেই অভিযোগটি হচ্ছে দীর্ঘদিন ধরে তাদের যে দাবিটা নিয়ে আসে কিন্তু সেটি কিন্তু কোনো প্রতিফলন তারা কিন্তু আসলে দেখেনি। আর সেই প্রতিফলন না দেখার কারণে এবং পরবর্তীতে আজকের যে তাদের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেটির জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা সংশ্লিষ্ট যারা আছেন উপদেষ্টা রয়েছেন তাদেরকে এখানে এটির জন্য জবাব দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে সেই বিষয়টি তারা এখানে অভিযোগ করেছেন এখানে। এবং আপনারা দেখছেন যে এখানে তারা গায়েবানা জানাজা পড়ছেন অন্তর্বর্তীকালীন সরকারের। তারা যে বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে তারা সেটি কঠোর যে কর্মসূচি সেটা রয়েছে। আমরা এর মধ্যেই জানতে পেরেছি এটির মধ্যেই একটু যে গায়েবানা জানাজার পর তারা কিন্তু আসলে মোনাজাত করছেন। আমরা দেখছি যে আসলে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও তারা কিন্তু এই গায়েবানা জানাজায় তারা দাঁড়িয়েছেন 2 নম্বর গেটে এবং তারা একটু আমরা তো বৃষ্টির মধ্যে আমরা দেখছি তাদের আমরা একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করছি যে বৃষ্টির মধ্যে আমরা একটু নিরাপদে। কিন্তু প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের 5 দফা দাবি। 1. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং সেই সাথে জবাবদিহি করতে হবে। 2. প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত 3 দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এ মর্মে সংশ্লিষ্ট 3 উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান, জনাব আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসানকে আজকে এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে। 3.
হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং উক্ত আন্দোলন চলাকালীন সময়ে সকল শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোন প্রকার হামলা করা যাবে না। এক পুলিশ দিয়ে এই আন্দোলন, পুলিশ দিয়ে এই আন্দোলন, পুলিশ দিয়ে এই আন্দোলন। 4, রোকন ভাইয়ের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে। যেসব পুলিশ এই নেককারজনক হামলার সাথে জড়িত তাদের বহিষ্কার করতে হবে। মেনে না পর্যন্ত আমরা সকল শিক্ষার্থী ঢাকা এবং ঢাকার বাইরের সবাই আমরা আজকে এখানে অবস্থান করব। আমাদের 50 থেকে 60-এর বেশি পরিমাণ শিক্ষার্থী আহত। মানলো কেন আমার বাইকে লাঠি চার্জ করছে? আমাদের এইখানে এসে উপদেষ্টা মণ্ডলীকে ক্ষমা চাইতে হবে। প্রকৌশল শিক্ষার্থীরা ঢাকাতে লং মার্চ টু ঢাকা করে ঢাকাতে এসেছে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। আমরা শান্তিপূর্ণ এবং নিরস্ত্র ভাইদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ সাউন্ড গ্রেনেড ফাটিয়েছে, আমাদের টিয়ার শেল নিক্ষেপ করেছে, ইট পাথর নিক্ষেপ করেছে। আমাদের প্রায় 50 জন ভাই তারা আহত হয়েছে। আমি নিজেও আহত হয়েছি, আমার পাশে আরও আহত ভাই রয়েছেন। আমাদের যেই যৌক্তিক দাবি 3 দফা যেই দাবি, সেই দাবি নিয়ে আমরা দীর্ঘ 5 মাস হলো কাজ করছি, 6 মাস হলো কাজ করছি এবং আমরা মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেই জিনিসগুলো আমরা মাথায় রেখেছি। আপনারা দেখেছেন আমরা রাত 11টার পরে 10টার পরে প্রোগ্রাম দিতাম যাতে করে যানজট সৃষ্টি না হয়, মানুষের যাতে দুর্ভোগ না হয়। আমরা গতকালও মন্ত্রণালয়ে গিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমরা আশানুরূপ কোনো পরামর্শ পাইনি, আমরা আশানুরূপ কোনো সাপোর্ট তাদের সাইড থেকে পাইনি, কোনো দিক নির্দেশনা পাইনি, তাদের কোনো রোড ম্যাপ পাইনি। আমরা বাধ্য হয়ে গতকাল বিকাল 3টায় আমরা শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করি। আজকে আমরা সকালে বাংলাদেশে ঘন ঘন একের পর এক পাকিস্তানের মন্ত্রীরা সফরে আসছে এবং সেসব সফর বাংলাদেশের সংবাদ মাধ্যমে যেমন শিরোনাম হচ্ছে, তার পাশাপাশি পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোতেও এই সফরগুলোকে ঐতিহাসিক সফর হিসেবে অভিহিত করা হচ্ছে। তো ঐতিহাসিক সফর হিসেবে অভিহিত করলেও আসলে পাকিস্তানের কাছ থেকে আমাদের চাওয়া পাওয়ার কি আছে? একদিকে ধরুন গত আগস্টের পর থেকে, মানে 2024 সালের আগস্টের পর থেকে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা পক্ষের উত্থান হয়েছে যারা বিশেষভাবে এই যে ইসাক দার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী যে কথাটা বলে গেছেন যে 2 ভাইয়ের মধ্যে একটা বিবাদ হয়েছিল 1971 সালে, কাজেই সেই বিবাদ নাকি তার ভাষায় মীমাংসিত হয়ে গেছে এবং এখন ধর্মীয় গ্রন্থে যেমনটা আছে ঠিক তেমনি ইসলামে যেমনটা বলা আছে ঠিক তেমনি ভাবেই নাকি 2 ভাইয়ের মধ্যে এই বিবাদের কথা ভুলে গিয়ে বাংলাদেশিদের উচিত হৃদয় পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়া। বোঝা যাচ্ছে বাংলাদেশিদের ভেতরেও একটা অংশের মধ্যে সেই মতবাদটা বা সেই তাড়নাটা বা সেই তাড়াটা আছে। সেটা একটা বড় কারণ কেন পাকিস্তানের মন্ত্রীদের বাংলাদেশে আসাটা, বিশেষ করে শেখ হাসিনার শাসনামলের পর, মানে এই 1.5 দশকের পর এতটা ঐতিহাসিক বলে পাকিস্তানের পত্রিকাগুলো মনে করছে এবং কেন এতটা আলোড়ন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে টের পাওয়া যাচ্ছে। কারণ দেখুন, পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো খুব স্পষ্টভাবে, আপনি যদি ডন পত্রিকায় পড়েন, মানে যেই ডন পাকিস্তানের একেবারে শীর্ষস্থানীয় পত্রিকা এবং সারা পৃথিবী একটা সময় এবং এখনো বেশ কিছুটা ডনের চোখে পাকিস্তানকে দেখে, তো সেই ডনে দেখবেন বারবারই বলা হচ্ছে যে গত আগস্টে 2024-এর আগস্টে একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে পাকিস্তানমুখী করবার এবং পাকিস্তানের সঙ্গে, মানে একই সঙ্গে ছিল এই দুটো নেশন এবং তারপর থেকে বাংলাদেশ যে পাকিস্তান থেকে দূরে সরে গিয়েছিল, ভারতমুখী হয়ে পড়েছিল, সেই বাংলাদেশকে আবারও পাকিস্তানমুখী করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এবং সেটাই এই সফরগুলোর নাকি মূল লক্ষ্য হওয়া উচিত এবং মূল লক্ষ্য। তার কারণ ডন পত্রিকা সহ পাকিস্তান জানে বাংলাদেশকে তার কিছু দেওয়ার উপায় নেই, কারণ পাকিস্তানকে দরিদ্র রাষ্ট্র বললে ভুল হবে, আসলে ভদ্র ভাষায় বা বইয়ের ভাষায় বলা যেতে পারে পাকিস্তান একটা সত্যিকার অর্থেই ভিখিরি রাষ্ট্র। কারণ ধরুন দেশটির এখন $15 বিলিয়ন মতো রিজার্ভ আছে, সেটা বেশ কয়েক বছরের মধ্যে একেবারে সর্বোচ্চ পর্যায়ে বলা যেতে পারে এবং
অন্যদিকে এই দেশটিকে 5 বছরের মধ্যে শুধুমাত্র তার নেওয়া যে আন্তর্জাতিক ঋণ সেসব ঋণ শোধই করতে হবে $70 বিলিয়ন। কাজেই বুঝতেই পারছেন এই দেশটা IMF বিশ্ব ব্যাংকের ঋণে জর্জরিত, এর বাণিজ্য ঘাটতি এখন রেকর্ডে দাঁড়িয়েছে। কাজেই বাংলাদেশের সঙ্গে এর বাণিজ্য করবার কিছু নাই, কিন্তু দেখেন বাংলাদেশে এসে উপস্থিত হলেন এর বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। এবং যদি বা বলা হচ্ছে যে শেখ হাসিনার জন্যই নাকি পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে সকল রকম বাণিজ্য সুযোগ সুবিধা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন তিনি আসবার পর হিসাব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি বিশ্লেষকরাই দেখছেন, BBC রিপোর্ট করেছে যে পাকিস্তানের সঙ্গে কিসের বাণিজ্য, কারণ পাকিস্তান এই তাদের এত রকম বাণিজ্য ঘাটতির মধ্যেও বাংলাদেশে শেখ হাসিনার আমলেই প্রায় $700 মিলিয়ন পণ্য রপ্তানি করে, আর বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করে মাত্র $60 থেকে $70 মিলিয়ন মতো পণ্য। কারণ পাকিস্তান থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ সুতা আসে গার্মেন্টস শিল্পের জন্য, পাথর আসে, নানা রকম খনিজ পদার্থ আসে, যেসব পণ্য আসলে বাংলাদেশে তৈরি হয় না, কিন্তু বাংলাদেশের পাকিস্তানে পাঠানোর মতো কোনো পণ্যই নাই। তাহলে আসলে পাকিস্তান থেকে বাংলাদেশ আরো পণ্য আনা বাড়াতে পারে, কিন্তু বাংলাদেশকে পাকিস্তান কি দেবে? বাংলাদেশ গার্মেন্টস পণ্য তৈরি করে, বাংলাদেশ চামড়াজাত পণ্য তৈরি করে, এই পণ্যগুলো পাকিস্তানেও তৈরি হয় এবং পাকিস্তানের সেগুলো নেওয়ার মতো কোনো অবস্থা নাই। অন্যদিকে দেখুন ইউনূস সরকার করাচি বন্দর থেকে ঢাকায় সরাসরি জাহাজ চলাচলের ব্যবস্থা করেছেন, কিন্তু পাকিস্তান থেকে সেই পণ্যবাহী জাহাজ আসার মতো, মানে ওই জাহাজটা যে এসেছে, যেটাকেও ডন বলছে ঐতিহাসিক ঘটনা, কিন্তু সেই কার্গো জাহাজে কি পণ্য এসেছে সে রহস্য যেমন এখন পর্যন্ত আমাদের কাছে ভেদ হয় নাই, তেমনি এখন বাণিজ্য বিশ্লেষকরা বলছেন যে জাহাজ ভরে যে করাচি বন্দর থেকে পণ্য আসবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে, কি পণ্য নিয়ে আসবে? মানে এর চেয়ে আর কি বেশি পণ্য পাকিস্তানি বা বাংলাদেশে পাঠাবে, আর বাংলাদেশ থেকেই বা কি পণ্য পাকিস্তান নেবে? তার মানে বাণিজ্যের কোনো বিষয় নাই। পাকিস্তানের পত্রিকাগুলোই সুস্পষ্টভাবে লিখেছে ইসাকদার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আর উপপ্রধানমন্ত্রী যে বাংলাদেশে এসেছেন তার কোনো সুনির্দিষ্ট এজেন্ডা ছিল না, সম্পর্ক উন্নয়নই তার লক্ষ্য এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন। বুঝতেই পারছেন এর মানে হচ্ছে পাকিস্তানের প্রভাব বলয় বাড়ানো, পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপন, এবং যেটাকে ডন বলছে যে বাংলাদেশ ছিল একটা ভারতমুখী রাষ্ট্র, তাকে পাকিস্তানমুখী করাই হচ্ছে ইসাকদারের এই সফরের মূল লক্ষ্য হওয়া উচিত। তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ, বস্তুনিষ্ঠ সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম আপনাদের মাঝে পৌঁছে দেই, সেটাই আমাদের দায়িত্ব এবং সেটাই কর্তব্য বলে মনে করছি। আমরা দল করি না, দলের পক্ষে বিপক্ষে কথা বলি না, আওয়ামী লীগ এবং বিএনপি চিনি না, আমরা নিরপেক্ষভাবে সব বিষয় প্রচার করে থাকি। হয়তোবা কোনো এক ভিডিও আওয়ামী লীগের পক্ষে হয়ে যায় অথবা কোনো এক ভিডিও বিএনপির পক্ষে হয়ে যায়, কেননা আমরা কোনো দলের বিষয় লক্ষ্য করি না, সব বিষয়ে ভাইরাল টপিকগুলো একত্র করে আপনাদের মাঝে উপস্থাপনা করি, এটাই আমাদের দায়িত্ব। আমরা কোনো মন্তব্য করি না, অবশ্যই আপনারা এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন। পরবর্তী সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।